ইতিহাসে বারবার পড়ানো হয়েছিল মুসলমান মানেই সে আপনার শত্রু, যে ভূগোলে বারবার বলা হয়েছে আসলে আমার এই যে দেশটা, এই দেশটা তো নয়, ওই পাকিস্তান থেকে ওদিকে মায়ানমার পর্যন্ত নাকি অখণ্ড ভারত, ওই মুসলমানদের জন্য আজকে আমরা আমাদের এই অল্প একটু ভারতে রয়েছি। আপনার বাড়ির ছেলেটা মেয়েটা চাকরি পাচ্ছে না, তার কারণ এইটা নয় যে আমার সরকার, আমার রাজ্যের সরকার, আমার দেশের সরকার চাকরি দিতে অক্ষম। আমার আপনার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না কারণ ওই দেখুন না, মুসলমানরা 10টা 15টা করে বাচ্চা তৈরি করছে, ওদের জন্য আপনার বাড়ির ছেলেটা মেয়েটা তারা চাকরি পাচ্ছে না। প্রতিদিন প্রতিনিয়ত ক্লাসরুমে তাদের বোঝানো হয়েছে আসলে এই দেশটা শুধুমাত্র হিন্দুদের দেশ, এই দেশে হিন্দু ছাড়া আর বাকি যারা রয়েছে সবাই বহিরাগত, সবাই বাইরে থেকে এসছে। আপনি জানবেন, আপনি বিশ্বাস করবেন ওরা আপনার দুশমন। আপনি জানবেন, আপনি বিশ্বাস করবেন এই দেশটার হিন্দু রাষ্ট্র হওয়ার কথা ছিল। আপনি বিশ্বাস করবেন হিন্দি, হিন্দু, হিন্দুস্তান এটাই আমাদের একমাত্র সত্য। দেখলাম কোভিডের সময় একজন বললেন গোবর সারা গায়ে মাখলে তার নাকি করোনা হয় না, তার কিছুদিন পর সেই বিজেপি নেতার করোনা হয়েছিল। আমরা দেখলাম ওই যে ওদের অন্যতম একজন দাঙ্গাবাজ, তিনি বললেন গরুর গায়ে হাত বোলালে তার নাকি ক্যান্সার সেরে যায়, সেই কারণে নাকি তার ক্যান্সার সেরে গেছিল। নরেন্দ্র মোদীরা চান তাদের এই নতুন শিক্ষানীতির মধ্যে দিয়ে আমার আপনার মধ্যে যুক্তি বিরোধিতা, কুসংস্কারের প্রতি ভালোবাসা, এইগুলোকে নতুন করে তৈরি করতে। নেতা মন্ত্রীদের বাড়ি থেকে লাখ লাখ কোটি 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 টাকা উদ্ধার হচ্ছে। কাদের টাকা এটা? মমতা ব্যানার্জির বাড়ির টাকা, মমতা ব্যানার্জির পাঠশালার টাকা। আপনার পশ্চিমবঙ্গের আনিস খান একটি মুসলমান পরিবারের ছাত্র, পিছিয়ে পড়া পরিবারের ছাত্র, তার বাড়ির অন্যরা কেউ বিশেষ পড়াশোনা করতে পারেনি। আনিস খান উচ্চ শিক্ষিত হতে চেয়েছিল, কলেজে গেছে, স্কুলে গেছে, ইউনিভার্সিটিতে গেছে, পড়াশোনা করেছে এবং একই সঙ্গে এইটাও বুঝেছে এই লড়াইটা শুধু একটা আনিস খানের নয়। এরকম হাজার হাজার আনিস খান পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে পড়াশোনার সুযোগ পায় না, সবাইকে পড়াশোনার সুযোগ দিতে হবে। রাজনীতিতে ছিল সে, রাজ্য সরকারকে প্রশ্ন করেছে, কেন্দ্র সরকারকে প্রশ্ন করেছে। দেখুন কিভাবে এই আনিস খান পশ্চিমবঙ্গের আর ওই হায়দ্রাবাদের রোহিত ভেমুলাকে, দুজনকেই সরকার, দুজনকেই এই প্রতিষ্ঠান, দুজনকেই ইনস্টিটিউশন তারা খুন করলো। আমরা বলছি এটা ইনস্টিটিউশনাল মার্ডার। 2002-এর কথা আমরা বলছিলাম, গুজরাটের কথা। আমরা একটু ভেবে দেখতে পারি তো, গুজরাটের মতো একটা রাজ্য, যে রাজ্যে কখনো আমরা কোনো ধরনের কোনো অশান্তির খবর শুনতে পারিনি। বেশিরভাগ ব্যবসায়ী মানুষ ব্যবসা করেন, একটু মিষ্টি বেশি খান, খুশি থাকেন, ভালো থাকেন। অনেকের মনে হয়েছিল হঠাৎ করে 2002 সালে এমন কি হলো যাতে গুজরাটের মতো এমন একটা শান্তিপ্রিয় রাজ্য, দাঙ্গা, হিন্দু মুসলমান দাঙ্গা, একে অপর মানুষের রক্তে হোলি খেলার মতো দাঙ্গা, এই দাঙ্গায় মত্ত হয়ে গেল। যারা এই বিষয়ে একটু গবেষণা করেছেন তারা জানান দেন, ওই বিজেপির সরকার যবে থেকে গুজরাটে আসে, তারা যেভাবে তাদের যে কারিকুলাম, পড়াশোনা করার যে সিলেবাস, সেই সিলেবাসে যে বদল আনেন, যে ইতিহাসে বারবার পড়ানো হয়েছিল মুসলমান মানেই সে আপনার শত্রু, যে ভূগোলে বারবার বলা হয়েছে আসলে আমার এই যে দেশটা, এই দেশটা তো নয়, ওই পাকিস্তান থেকে ওদিকে মায়ানমার পর্যন্ত নাকি অখণ্ড ভারত, ওই মুসলমানদের জন্য আজকে আমরা আমাদের এই অল্প একটু ভারতে রয়েছি। যে কারিকুলামের মধ্যে দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত বলা হয়েছে আপনার বাড়ির সমস্যা, আপনার বাড়ির ছেলেটা মেয়েটা চাকরি পাচ্ছে না, তার কারণ এইটা নয় যে আমার সরকার, আমার রাজ্যের সরকার, আমার দেশের সরকার চাকরি দিতে অক্ষম। আমার আপনার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না কারণ ওই দেখুন না, মুসলমানরা 10টা 15টা করে বাচ্চা তৈরি করছে, ওদের জন্য আপনার বাড়ির ছেলেটা মেয়েটা তারা চাকরি পাচ্ছে না। প্রতিদিন প্রতিনিয়ত ক্লাসরুমে তাদের বোঝানো হয়েছে আসলে এই দেশটা শুধুমাত্র হিন্দুদের দেশ, এই দেশে হিন্দু ছাড়া আর বাকি যারা রয়েছে সবাই বহিরাগত, সবাই বাইরে থেকে এসছে। একটা 5-6 বছরের বাচ্চা প্রতিদিন প্রতিনিয়ত 10টা বছর ধরে যখন এই ঘৃণার কথা শিখেছে, এই ঘৃণার কথা শুনেছে, 10টা 15টা বছর পর তার হাতে যখন অস্ত্র তুলে দিয়ে বলা হয়েছে ওই যে তোমার শত্রু, ওই যে তোমার দুশমন, ওই যে মুসলমানরা, ফেলো ওদের, করো, ধরো, জ্বালো ওদের বাড়ি। ওই গুজরাটের সাধারণ মানুষের, ওই গুজরাটে যারা ওই অস্ত্র হাতে হামলা করলো তাদের একবারের জন্য হাত কাঁপেনি। সারা দেশ জুড়েই একই মডেলের শিক্ষা তৈরি করার চেষ্টা করছে। আপনি জানবেন, আপনি বিশ্বাস করবেন ওরা আপনার দুশমন। আপনি জানবেন, আপনি বিশ্বাস করবেন এই দেশটার হিন্দু রাষ্ট্র হওয়ার কথা ছিল। আপনি বিশ্বাস করবেন হিন্দি, হিন্দু, হিন্দুস্তান এটাই আমাদের একমাত্র সত্যতা। আমরা বলছি নয়া শিক্ষানীতি অস্বাভাবিক কেন্দ্রীকরণের কথা বলছে। একটু আগে কমরেড বলছিলেন সমস্ত কিছু পিএমও ঠিক করবে, ওই প্রাইম মিনিস্টারের অফিস ঠিক করবে আমি কি নিয়ে পড়াশোনা করব। আমি জেএনইউর ছাত্রী, আমি যখন রিসার্চ করছি, আমি যখন আমার পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছি, তখন আমাকে খালি আমার ইউনিভার্সিটিতে গিয়ে বলতে হয়েছে এইটা আমার বিষয়, এই বিষয়ে পড়াশোনা করতে চাই। যদি নয়া শিক্ষানীতি লাগু হয় তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটির মাথায় নতুন করে একটা কমিটি তৈরি হবে। এই কমিটি ঠিক করবে আপনি যে বিষয়ে রিসার্চ করতে চান সেই বিষয়ে আপনি স্কলারশিপ পাবেন কি পাবেন না। ওই বলছিল যে যদি বিজেপির হাতে, আরএসএস এর হাতে আমরা ক্ষমতা ছেড়ে দিই, ধরুন আপনি গবেষণা করতে চান এই ভারতে কি করে আমরা গরিবি কমিয়ে দেব,
কি করে এই যে জাতের নামে ধর্মের নামে মানুষ এখনো পর্যন্ত শোষিত হচ্ছেন সেইটা কমিয়ে দেব। কিন্তু নরেন্দ্র মোদীরা এসে বলবেন না না তা দরকার নেই, বরং তুমি খুঁজে দেখো গরুর দুধে সোনা আছে কিনা। গরুর দুধে সোনা নেই, তুমি যদি গবেষণা করতে চাও তোমার জন্য আমার স্কলারশিপ রাজি আছে। আমরা দেখেছি বিগত দিনে যারা এই বিভিন্ন সায়েন্টিফিক সংস্থার মাথার উপরে বসে রয়েছেন, তারা বিভিন্ন রকম একেবারে অবৈজ্ঞানিক, একেবারে সিউডো সায়েন্স বলতে যা যা বোঝায় সেই সব কথা বলা হয়েছে। আমরা দেখলাম কোভিডের সময় একজন বললেন গোবর সারা গায়ে মাখলে তার নাকি করোনা হয় না, তার কিছুদিন পর সেই বিজেপি নেতার করোনা হয়েছিল। আমরা দেখলাম ওই যে ওদের অন্যতম একজন তিনি বললেন গরুর গায়ে হাত বোলালে তার নাকি ক্যান্সার সেরে যায়, সেই কারণে নাকি তার ক্যান্সার সেরে গেছিল। নরেন্দ্র মোদীরা চান তাদের এই নতুন শিক্ষানীতির মধ্যে দিয়ে আমার আপনার মধ্যে যুক্তি বিরোধিতা, কুসংস্কারের প্রতি ভালোবাসা এইগুলোকে নতুন করে তৈরি করতে। কেন চান? কারণ নরেন্দ্র মোদীরা জানেন যদি আমি আর আপনি, যদি আমার আপনার মগজে তাদের দখল থাকে, যদি কন্ট্রোল থাকে, নিয়ন্ত্রণ থাকে, তাহলে আমরা তো প্রশ্ন করতে পারবো না। ওই যে রোহিত বিমলা হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির ছাত্র, তার মা টেলারিং এর কাজ করতেন, তার মা বাড়িতে বসে সেলাই করতেন, বাবা অনেক ছোটবেলায় মাকে আর ছেলেকে ছেড়ে চলে গেছিল, কেউ ছিল না ওই মা বেটার। কষ্ট করে যন্ত্রণা করে প্রতিদিন লড়াই আন্দোলনের মধ্যে থেকে দিয়ে তারা ওই হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। কিন্তু রোহিতরা বুঝতে পেরেছিল এই একটা রোহিত একটা এইচইউতে আসলে সমস্যার সমাধান হবে না। এই ভারতের বুকে যে হাজার হাজার রোহিত বেমুলা রয়েছে, দলিত পরিবারের মেধাবী ছাত্র ছাত্রীরা রয়েছে, প্রত্যেকের জন্য ওই ইউনিভার্সিটির যে দরজা, সেই দরজাগুলোকে খুলতে হবে। তাই রোহিত বেমুলারা প্রশ্ন করেছে, রাজনীতি করেছে, বিজেপির চোখে চোখ রেখে সওয়াল করেছে। আপনার পশ্চিমবঙ্গের অনিশ খান একটি মুসলমান পরিবারের ছাত্র, পিছিয়ে পড়া পরিবারের ছাত্র, তার বাড়ির অন্যরা কেউ বিশেষ পড়াশোনা করতে পারেনি। অনিশ খান উচ্চ শিক্ষিত হতে চেয়েছিল, কলেজে গেছে, স্কুলে গেছে, ইউনিভার্সিটিতে গেছে, পড়াশোনা করেছে এবং একই সঙ্গে এইটাও বুঝেছে এই লড়াইটা শুধু একটা অনিশ খানের নয়। এরকম হাজার হাজার অনিশ খান পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে পড়াশোনার সুযোগ পায় না, সবাইকে পড়াশোনার সুযোগ দিতে হবে। রাজনীতিতে ছিল সে, রাজ্য সরকারকে প্রশ্ন করেছে, কেন্দ্র সরকারকে প্রশ্ন করেছে। দেখুন কিভাবে এই অনিশ খান পশ্চিমবঙ্গের আর এই হায়দ্রাবাদের রোহিত বেমুলাকে, দুজনকেই সরকার, দুজনকেই এই প্রতিষ্ঠান, দুজনকেই ইনস্টিটিউশন তারা খুন করলো। আমরা বলছি এটা ইনস্টিটিউশনাল রাষ্ট্র। এই পুরো ব্যবস্থা এই দুজন মানুষকে, এই দুটো ছাত্রকে যারা প্রশ্ন করতে চাইছিল, যারা শিখতে চাইছিল, পড়তে চাইছিল, লড়তে চাইছিল, তাদেরকে খুন করে তাদেরকে লাশে পরিণত করেছে। আমাকে আর আপনাকে পক্ষ নিতে হবে, কোন দিকে থাকবেন আপনি? আজকে যখন সারা ভারত জুড়ে আমরা নয়া শিক্ষানীতির বিরুদ্ধে লড়ছি, শিক্ষাকে বাঁচানোর জন্য লড়ছি, আপনার পশ্চিমবঙ্গের অবস্থা কি? টেট দুর্নীতি, এসএসসি দুর্নীতি, নেতা মন্ত্রীদের বাড়ি থেকে লাখ লাখ কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। কাদের টাকা এটা? মমতা ব্যানার্জির বাড়ির টাকা, মমতা ব্যানার্জির পাঠশালার টাকা, নাকি আমার আপনার সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের টাকা? যে টাকা দুর্নীতির মাধ্যমে চুরির মধ্যে দিয়ে ওই মন্ত্রী আমলা তাদের হাতে, তাদের ঘরে, তাদের বাড়িতে সঞ্চিত হচ্ছে। একটু আগে বলছিল সায়নদীপ দা, পশ্চিমবঙ্গের বুকে হাজার হাজার শূন্য পদ খালি রয়েছে, পুলিশে হাজার হাজার স্থায়ী শূন্য পদ খালি রয়েছে, কিন্তু তাতে কোনোখানে কোথাও কোনো নিয়োগ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ যদি স্থায়ী নিয়োগ পুলিশে হয়ে যায়, তাহলে 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা দিয়ে সিভিক ভলেন্টিয়ার কাদের বানানো হবে? যে কাজ করার কথা ছিল পুলিশদের, যে কাজ করা উচিত ছিল পুলিশে থাকা স্থায়ী একজন কর্মচারী, সেই একই কাজকে অর্ধেক টাকায়, তার চেয়েও কম টাকায়, কোনো সুরক্ষা ছাড়া আমার আপনার বয়সী ছেলে মেয়েদের রাস্তায় দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জিরা, সিভিক ভলেন্টিয়ার বানিয়ে দিয়েছে। আপনি ভেবে দেখুন, আজকে যখন অনুব্রত মণ্ডলের মেয়ে, সে ফেল করা মেয়ে, পড়াশোনা না জানা মেয়ে, সে চাকরি পেয়ে যায়, শিক্ষিকার চাকরি পেয়ে যায়, একদিন স্কুলে যায় না, তার বাড়িতে তার সাইন করার জন্য খাতা চলে আসে। আজকে যখন পরেশ অধিকারীর মেয়ে, তার নাম কোনো লিস্টে থাকে না, অথচ সে টিচার হয়ে যায়, লাখ লাখ টাকা ইনকাম করে। আপনি ভেবে দেখুন আপনার বাড়ির ছেলেটার মেয়েটার অবস্থা কি হবে। তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা তো নিজেদের মেয়েদের, তারা তো নিজের ছেলে মেয়েদের, তারা নিজের সন্তানদের ভালো জায়গায় রাখবেন। আর আমি আর আপনি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা হয়তো তৃণমূলকে ভোট পর্যন্ত দেন, তাদের জন্য কিন্তু ওই সিভিক ভলেন্টিয়ার ছাড়া আর অন্য কিছু থাকবে না।